স্বামীকে হারিয়েছি তখন আমি দিক হারিয়ে ফেলেছিলাম, অসহায় হয়ে পড়েছিলাম আর নীরবে চোখের জল ফেলেছি যে ভেবেছিলাম যে দুই সন্তানকে নিয়ে আমি কি করব, কোথায় যাব। আমার শুধু স্বামীকে মারা হয়নি, সঙ্গে সঙ্গে আমাকে আর্থিকভাবে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছিল। কাপড়ের দোকান ভাঙচুর করে লুট করা হয়েছিল, ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছিল, জলকল লুট করা হয়েছিল। লোন নিয়ে ছেলেদের পড়াশোনা করাচ্ছি। নিজের চোখের সামনে এই শাসক দলের শেখ শাহজাহানের বাহিনী যে সন্ত্রাস চালিয়ে নিজের স্বামীকে নিজের চোখের সামনে যে নৃশংসভাবে হত্যা করেছে, আমার জায়গায় যেন অন্য কেউ না আসে। আজকের ওর বাবা যদি থাকতো তাহলে আমরা এই আনন্দটা অন্যরকমভাবেই উদযাপন করতাম। এই বাহ্যিক জগতে হয়তো দেখতে পাচ্ছে না কেউ, উনি সঙ্গে নেই, কিন্তু ওনার আশীর্বাদ আর উনি সবসময় আমার সন্তানদের বা আমার সঙ্গেই আছেন। মন থেকে খুবই কষ্ট, বারবার সহযোগিতা চেয়েছিলাম যে আপনারা একটু আসুন, আমার স্বামীকে মেরে দিচ্ছে। পুলিশ কর্মী আমার বাড়ির সামনে দাঁড়িয়ে ফোনে নবান্নে জানাচ্ছিল যে এখানে নাটক করছে এনারা। তিনজনকে এমনই নৃশংসভাবে প্রকাশ্য দিবালোকে পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকাতে তিনজনকে হত্যা করা হয়েছিল। সন্দেশখালি ছেড়ে মানুষ পালিয়ে গিয়েছিল মাসের পর মাস, বছরের পর বছর। দুই দেওরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে। শাহজাহান জেলে, কিন্তু শাহজাহানের সাকরেতরা সবাই এলাকাতে ঘুরে বেড়াচ্ছে। প্রচুর জমি লুট করেছে, নারী নির্যাতন করেছে, অসংখ্য খুনের কেসের মামলায় ওনার নাম আছে। তো সেখান থেকেই আমার এই রাজনীতিতে আসা, রাজনীতির মাধ্যমেই আমি লড়াই করব। আমি আশাবাদী সত্যের জয় হবে আর খুনিরা সঠিক শাস্তি পাবে। জোড়হাত করে অনুরোধ করে বলবো যে দয়া করে আর ওই খুনি, ধর্ষক, মাফিয়া, রোহিঙ্গা অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদীদের পাশে দাঁড়াবেন না। একজন শহীদ পরিবারের পক্ষ থেকে আমি অনুরোধ করছি। উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র সন্দেশখালীর প্রীতম মণ্ডল। প্রীতম মণ্ডলের মায়ের সঙ্গে আমরা সরাসরি কথা বলে নেব, কিভাবে এই যে দীর্ঘদিনের লড়াই, সেই লড়াই প্রতিকূলতা পার করে কিভাবে ছেলে সাফল্য লাভ করলো, তা সরাসরি তার কাছ থেকে শুনে নেব। ছেলে ভালো রেজাল্ট করেছে, দুঃখের মাঝখানেও একটু ভালো রেজাল্ট করেছে, সবাই শুভেচ্ছা জানাচ্ছে। তবে মন থেকে খুবই কষ্ট, কারণ আজকের ওর বাবা যদি থাকতো তাহলে আমরা এই আনন্দটা অন্যরকমভাবেই উদযাপন করতাম। তো সেই জায়গায় তো উনি নেই, তো আমাদের খুবই কষ্ট, চোখে জল আসছে যে না থাকার কারণে। দাদাকে সঙ্গে নিয়ে আছে? হ্যাঁ, উনি হয়তো এই বাহ্যিক জগতে হয়তো দেখতে পাচ্ছে না কেউ, উনি সঙ্গে নেই, কিন্তু ওনার আশীর্বাদ আর উনি সবসময় আমার সন্তানদের বা আমার সঙ্গেই আছেন, তাই ওনাকে সঙ্গে নিয়েই আমি বসেছি। দাদা তো একজন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন। হ্যাঁ। দাদা থাকাকালীন কি কোনো রাজনীতিতে আপনি এসেছেন? না, উনি সক্রিয় রাজনীতিবিদ ছিলেন, সংঘের স্বয়ংসেবক ছিলেন এবং হিন্দু সংহতি, বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাও ছিলেন, রাজ্য কমিটির সদস্য ছিলেন। এবং সেই সঙ্গে নিজের স্বামীকে নিজের চোখের সামনে এই শাসক দলের শেখ শাহজাহানের বাহিনী যে সন্ত্রাস চালিয়ে নিজের স্বামীকে নিজের চোখের সামনে যে নৃশংসভাবে হত্যা করেছে এবং আমার সন্তান সমতুল্য দুই দেওরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তো সেখান থেকেই আমার এই রাজনীতিতে আসা। এবং আমি ভেবেই নিয়েছিলাম যে এই লড়াইয়ের মাধ্যমে, রাজনীতির মাধ্যমেই আমি লড়াই করব। তো সেখান থেকেই আমি এখন সক্রিয় বিজেপির একজন রাজনৈতিক কর্মী। বিজেপি একজন কর্মী শুরু করেছিলেন রাজনৈতিক পথ, তখন কি ততটা পাশে পেয়েছিলেন? সবাইকে সহযোগিতা করেছিল? সহযোগিতা করেছিল বলতে সন্ত্রাসবাদীদের ভয়ে অনেকে পাশ থেকে সরে গেছেন, কারণ সন্ত্রাসবাদীরা সেই সময় আমার ওই একেবারে আমাকে অসহায়, যখন স্বামীকে হারিয়েছি তখন আমি দিক হারিয়ে ফেলেছিলাম, অসহায় হয়ে পড়েছিলাম আর নীরবে চোখের জল ফেলেছি যে ভেবেছিলাম যে দুই সন্তানকে নিয়ে আমি কি করব, কোথায় যাব।
আমার শুধু স্বামীকে মানে মারা হয়নি, সঙ্গে সঙ্গে আমাকে আর্থিকভাবে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছিল। আমার কাপড়ের দোকান ভাঙচুর করে লুট করা হয়েছিল, ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছিল, জলকল লুট করা হয়েছিল, মানে সর্বহারা করেছিল। আত্মীয় স্বজনরা পাশে ছিল? আত্মীয় স্বজনরা পাশে ছিল, কিন্তু আস্তে আস্তে যখন মানে সন্ত্রাসবাদীরা আমাদের নিজেদের যাদের আত্মীয় স্বজনদের নামে কেস দিল, তখন সবাই আস্তে আস্তে পাশ থেকে যে তারাও আমি নিজের থেকেই ভাবলাম যে আমি সমস্যায় আছি, আর অন্যকে সমস্যায় ফেলতে চাই না। কারণ আমার জীবনে যেটা ঘটেছে, আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিজেই বুঝেছি যে আমার জায়গায় যেন অন্য কেউ না আসে। আচ্ছা, আপনাদেরকে তো বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে বাঁচতে হয়েছিল শেখ শাহজাহানদের ভয় থেকে। হ্যাঁ, সেই জায়গায় লড়াইটা কতটা কঠিন ছিল? একদিকে দাদা নেই, ছোট ছোট দুটি বাচ্চা, দুই সন্তান, যে একজন মানে মা হিসেবে সেই সময় আমি ভাবলাম যে আমার মানে জীবনে তো সব কিছু শেষ। আর যেভাবে সন্ত্রাস চালিয়েছে, যেমন একটা সময় নোয়াখালীর দৃশ্য সারা বিশ্ব দেখেছে, সেই নোয়াখালীর দৃশ্যটাই হয়েছিল সন্দেশখালীতে 2019-এ, যখন এই তিনজনকে এমনই নৃশংসভাবে প্রকাশ্য দিবালোকে এবং পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকাতে তিনজনকে হত্যা করা হয়েছিল এতটা নৃশংসভাবে যে মানুষ আতঙ্কিত হয়ে থাকবে। এই ঘটনার নাম শুনলে মানুষ আতঙ্ক, ভয়, সন্দেশখালী ছেড়ে মানুষ পালিয়ে গিয়েছিল মাসের পর মাস, বছরের পর বছর। যে এমনই নৃশংসভাবে মেরেছিল যে বিরোধী শূন্য, যে মানুষ কখনোই যেন মাথা উঁচু করে এই শাসক দলের বিরুদ্ধে যেন কোনো কথা না বলতে পারে, এই শাহজাহান বাহিনীর বিরুদ্ধে যেন না কোনো প্রতিবাদ করতে পারে। তার জন্য এত নৃশংসভাবে পুরোপুরি একেবারে পূর্ব পরিকল্পিতভাবেই এই হত্যা করা হয়েছিল। আচ্ছা, এত প্রতিকূলতার মধ্যে দিয়ে পার হয়েছেন, স্বামী চলে গেছেন, বাড়ি নেই, অন্য জায়গায় এসে অবস্থান করছেন, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, তার মধ্যে প্রীতমের এই যে এত বড় একটা সাফল্য, কিছুটা কি অক্সিজেন পেলেন? হ্যাঁ, কিছুটা অক্সিজেন। আমি প্রথম থেকে আমার সন্তানদের বলেছি যে অস্ত্র নিয়ে প্রতিবাদ হয় না, প্রতিশোধ হয় না। শিক্ষার মাধ্যমে পড়াশুনো করে নিজেদেরকে প্রতিষ্ঠিত হতে হবে, কারণ ওরা বোমা বন্দুক নিয়ে লড়াই করে, আর আমাদের খাতা কলমের শিক্ষায় জবাব দিতে হবে। প্রীতম বলছে আইপিএস অফিসার হবে, আপনি কতটা চান বলতে? হ্যাঁ, আমি চাই, আমিও আশাবাদী। আর প্রথম থেকে স্বপ্ন ছিল আইপিএস হওয়ার, কারণ সেদিন স্বামীকে যখন প্রকাশ্য দিবালোকে মানে উচ্চপদস্থ পুলিশ কর্মীদের উপস্থিতিতে, যাদের কাছে আমি বারবার সহযোগিতা চেয়েছিলাম যে আপনারা একটু আসুন, আমার স্বামীকে মেরে দিচ্ছে, ওই সুকান্ত মণ্ডলকে মেরে দিচ্ছে, ওই দেবদাস মণ্ডলকে তুলে নিয়ে যাচ্ছে, সেদিন পুলিশ কর্মী আমার বাড়ির সামনে দাঁড়িয়ে ফোনে নবান্নে জানাচ্ছিল যে এখানে নাটক করছে নারা, এটা পুরো শান্তপ্রিয় এলাকা, এখানে কোনো কিছুই হচ্ছে না। এমনকি সেদিন যখন সন্ধেটা নামলো, তখন আমাদের ওই ভাঙিপাড়াতে পোস্টে পুরো মেন ফেলে দেওয়া হয়েছিল, সারা গ্রামকে অন্ধকার করে রাখা হয়েছিল, যাতে সন্ত্রাসবাদীরা সঠিকভাবে তাদের নিজস্ব গন্তব্যস্থলে পালাতে পারে। এবং এই প্রশাসনের, এই রাজ্য পুলিশের সক্রিয় ভূমিকাতে এই তিনজনকে খুন করা হয়েছিল। আর ওই দিন আমার স্বামী যখন সন্ত্রাসবাদীরা তাড়িয়ে নিয়ে যাচ্ছিল, তখন বারবার ফোন করেছিল, ফোনটাও রিসিভ করেনি। এবং আমরাও ফোন করেছি, আমাদের আত্মীয় স্বজনরা অনেকেই ফোন করেছেন, ওনারা আমার বাড়ির সামনে মন্দিরের কাছে এসে গাড়ির পর গাড়ি লাইন দিয়ে পুলিশ প্রশাসন এসে বসেছিলেন, ওদেরকে রক্ষা করেনি। তাই পুলিশি নিষ্ক্রিয়তা নিজের চোখে দেখেছিলাম যে পুলিশ কতটা, রাজ্য পুলিশ নিষ্ক্রিয়। আর আজ 5 বছর আমার স্বামী আর এই 2 দেওরকে হত্যা করা হয়েছে, সেখান থেকে এই রাজ্য সরকার, রাজ্য পুলিশ, আমি বহুবার দ্বারস্থ হয়েছি, কোনো আমি বিচার পাইনি, সেই সুবিচার কোথাও পেলাম না। সিআইডি অফিসাররা পরবর্তীকালে কেস হাতে নিয়ে তারাও সুবিচার দিল না। অবশেষে 5 বছর পরে তারা 2023 ডিসেম্বর মাসে হাইকোর্টে যখন চার্জশিটটা জমা দিল, মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নামটা বাদ দিয়ে জমা দেওয়া হলো। আপনার নামটা আবার যুক্ত করেছেন? হ্যাঁ, অবশেষে হাইকোর্টে আমি যখন হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, মহামান্য বিচারপতির আদেশে রাজ্য সরকার ওনার নামটা, শেখ শাহজাহানের নামটা আবার 1 নম্বরেই দিয়েছে,
কিন্তু আমি সিবিআই তদন্তের জন্য বিচার চেয়েছি। আমি আশাবাদী সত্যের জয় হবে আর খুনিরা সঠিক শাস্তি পাবে। তার জন্য আমি মহামান্য হাইকোর্টের বিচারপতির কাছে আমি প্রার্থনা জানিয়েছি। ছেলেকে নিয়ে তো স্বপ্ন রয়েছে, আপনি সারাদিন কি করেন রাজনীতি ছাড়া? হ্যাঁ, আমি রাজনীতি করি, আর আমার একটা জলঘর আছে, মাছের ভেড়ি আছে আমার ভাঙিপাড়াতে। তো ওখান থেকে কিছু মানে মাছ চাষ করে যে ইনকাম হয় সেটার থেকেই আমার মানে সংসারে যে এমনকি আমি অবশেষে আমি নিজে চালাই এবং সন্তানদের পড়াশুনোর জন্য আমি একটা আমাদের এসসি ডিপার্টমেন্ট থেকে আমি লোন নিয়েছি এবং লোন নিয়ে ছেলেদের পড়াশোনা করাচ্ছি। হ্যাঁ, একা হাতেই দেখি। সন্দেশখালী এখন যেতে পারেন? হ্যাঁ, সন্দেশখালী যেতে পারি বলতে যাই, মাঝে মধ্যে যাই, তবে আতঙ্কের মধ্যেই। আর সন্ত্রাসবাদী এলাকা, আপনারাও দেখছেন সন্দেশখালীতে কি ঘটনা ঘটছে। তো একদমই শান্ত নয়, কারণ শাহজাহান জেলে কিন্তু শাহজাহানের সাকরেতরা সবাই এলাকাতে ঘুরে বেড়াচ্ছে। শাহজাহানের এক ভাই সিরাজ শেখ যে প্রচুর জমি লুট করেছে, নারী নির্যাতন করেছে, অসংখ্য খুনের কেসের মামলায় ওনার নাম আছে, তারপরেও তার লুক আউট জারি হলো, কিন্তু সে আজও অ্যারেস্ট হয়নি। সে সন্ত্রাস চালিয়ে চলেছে। কাদের মোল্লা যে হাটগাজি অঞ্চলের প্রধান, সে সন্ত্রাস চালিয়ে চলেছে। রাজ্য শাসককে কিছু বলতে চান? রাজ্যের শাসক দলকে তো আমি এটাই বলবো যে মানে আমি জোড়হাত করে অনুরোধ করে বলবো যে দয়া করে আর ওই খুনি, ধর্ষক, মাফিয়া, রোহিঙ্গা অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদীদের পাশে দাঁড়াবেন না। সাধারণ মানুষের পাশে দাঁড়ান, আপনাদেরকে স্যালুট দেবে। এটা আমি একজন শহীদ পরিবারের পক্ষ থেকে আমি অনুরোধ করছি।